আসসালামু আলাইকুম। বুধবারের ভুতরে নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। শুনতে থাকুন আমাদের সাথে। এবারের আমাদের অতিথি হচ্ছে সিংহে বিনাডাঙ্গি বসবাসকারী এক ভাই, যার নাম মোহাম্মদ আলামিন ভাই। তো তার সাথেই ঘটে যাওয়া কিছু ঘটনা এবং তার পরিবার পরিজন বা তার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আজকে আমরা শুনবো। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলামিন ভাইয়ের কাছে চলে যাই। জি আলামিন ভাইয়া। জি ভাই, আমার নাম মোহাম্মদ আলামিন। প্রথমত ঘটনাটা আমার সাথে হচ্ছিল প্রথমে। আমরা বিগত কয়েক বছর গাবতলী হরিরামপুর ছিলাম। তারপরে আমরা হেমায়তপুর সিংহের কিনাডেঙ্গি নিজেরা জায়গা কিনা ক্যারি করছি। তো সেখানে যাওয়ার পরে বিগত কয়েক মাস যাবত মানে আমি এমনি কোনো কাজ কামে ছিলাম না, তখন ভালো মতো নামাজ পড়তাম। তো সেখানে রেগুলার সবার সাথে পরিচিত হয়ে যায়, হুজুরদের সাথে, মুয়াজ্জিনদের সাথে। তো আমরা যখন ওখানে সেটেল ঘটনাটা হই, কত সালের দিকে হবে? ওখানে ঘটনা হবে আপনার 2014 বা 16। 14-15 সালের সাথে। সঠিক আমার মনে নাই সালটা। আচ্ছা, তখন আপনি কি করতেন? আমি তখন মানে মেট্রিক দেওয়ার পরও অনেক মাস গ্যাপ দেওয়ার পর ওখানে সেটেল হই আমরা। আপনার এসএসসির পরবর্তী জি সময়? জি। আচ্ছা, ঠিক আছে। তখন পরে মানে আমরা এখান থেকে পুরো ফ্যামিলি ওখানে চলেন। হ্যাঁ শিফট হয়ে গেছে আমাদের নিজেদের ঘর বাড়ি করে। তো আমরা যখন ওখানে শিফট হই তখন আপনার অত ঘনবসতি ছিল না। তো সেখানে ঘরবাড়ি ওরকম নরমাল ছিল। আবার ওখানে একটা কবরস্থান আছে, পাঁচঝাড় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে গ্রাম্য মতো পরিবেশ। পুরো আর সিংহাই তো গ্রামের মধ্যেই। আচ্ছা, তারপরে? ওখানে একটা মসজিদ ছিল। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কিন্তু তখন অনেক আগের মসজিদ তো টিন শিট ছিল। আচ্ছা। তখন আমি সবার সাথে পরিচিত হই, নামাজ কালাম পড়ি। তো সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তো একদিন হঠাৎ করে স্বাভাবিকের মতো আমরা খাওয়া দাওয়ার পর ঘুমাই। তখন আমি একাই আলাদা আমার রুমে ছিলাম। প্রায় রাত্রে কটা বাজে সেটা আমি সঠিক জানি না। আমার কানে সবসময় আমার স্বাভাবিকের মতোই মানে আজান কানে শুনলে নামাজের নামাজের জন্য প্রস্তুত হই আমি। সেদিনকার রাত্রে আমি কানে আজান শুনি। তো শোনার পরে আমার মতো আমি স্বাভাবিক বের হয়ে গেছি। আমার হাতে একটা টর্চ লাইট থাকে। আপনি কি তখন একা ঘুমাতেন? জি, আমার আমার রুমে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার বাসার আর কাউকে ডাকেন নাই আজানের পরে? না, ডাক দেওয়া হতো আমার পাশের বাসায় বা আমার ছোট ভাই বন্ধু বান্ধব যারা ছিল। আমরা 3-4 জন ছিলাম, তো একসাথে যেতাম। আমি ওদের বলছি, ওদের কোনো সাড়া পায়নি দেখা আচ্ছা আমি আচ্ছা। মনে করছি যে ওরা আমারে রেখে মানে চলে জামাত গেছে, শুরু আপনার হয়ে লেট গেছে। হয়ে গেছে আর হ্যাঁ, কি, এরকম জামাত ব্যাপার। শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওরা আগে চলে গেছে। পরে আমার মতো আমি লাইট, তখন ফোন কম ইউজ করা হতো। আপনার লাইট ছিল আমার হাতে, টর্চ লাইট। টর্চ লাইট অনেক আগের। ওই লাইটটা নিয়ে বের হয়ে গেছি। কিন্তু অন্য অন্য ফজরের আপনি কি সময় অজু করে বের হয়েছেন? না, আমি সবসময় আমার এখনো অভ্যাস। আমি ফজরের ক্ষেত্রে মসজিদে যে হাত মুখগুলো ধুই অজু আর করেন? অজু একসাথে করে তারপর নামাজে আদায় করি। এটা আমার মানে কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো আমি লাইট নিয়ে আমার মতো তাড়াহুড়ো করে টুপি নিয়ে আমার মতো আমি বের হয়ে গেছি। আর আমার আম্মু ওরা পরে আমি এমন আছে নামাজের পরে এসে ওরা নামাজ পড়ে বা তার আগে উঠে। হুম। সবসময় একরকম না, সবাই ঘুমায়। আমার মতো আমি বের হয়ে গেছি। তারপরে অন্য অন্য দিনের মতো মানে আমার কাছে ওই সময়টা অন্যরকম লাগছিল। মানে আপনার অন্যরকম বলতে? মানে আমার মতো আমি স্বাভাবিক মসজিদে যেতেছি, একটা মানে কিছুটা অদ্ভুত লাগতেছিল, অদ্ভুত মানে লাগতেছিল। চুপচাপ সহ। কিন্তু অন্য ঘর বাড়িতে যেমন অন্য সময় লাইট জ্বলে, বাইরে যে সব লাইট জ্বলে সাধারণত। তারপরে আপনার মানে যখন টুকটাক আলোড়ন থাকে, সেদিন আর কি ছিল সেখানে না, ছিল না, নিস্তব্ধ পরিবেশ। নিস্তব্ধ ছিল পরিবেশ। তো আমার কাছে কেমন যেন একটু আনইজি খটকা লাগছিল। খটকা লাগতেছে। কিন্তু আমি আমার নিয়তেই আমার নামাজ পড়তে হাঁটতাম। যাচ্ছে। আমি মসজিদের দিকে রওনা হয়েছি। পরে যেতে যেতে অন্যদিন মুসল্লিদের সাথে দেখা হয়, কারোর সাথে হঠাৎ করে দেখা হয়ে যায়, বা সেদিন কারোর সাথে দেখা হয়নি। তো আমাদের ওখানে মসজিদ যাওয়ার আগে আপনি 3 রাস্তা বা মোড় বলে। মানে আমাদের বাসাটা ঘুরলেই ওই মোড়টা বলে। সেদিকে মনে করেন একটু অগোছালো ছিল। মানে আচ্ছা। অন্য অন্য দিন রাস্তা ঘাট বা যেরকম ছিল ওরকম ছিল না। তো আমি ওইভাবে খেয়াল করিনি বা আমার মতো আমি হাইরা মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পরে মানে আজান হলো, মুসল্লি আসবে বা যে মুয়াজ্জিন আজান দিছে ওনারা কেউই নেই। আমি মসজিদের সামনে যেয়ে হতভম্ব হয়ে গেছি যে মসজিদ বন্ধ, আজান শুনলাম, আমি আসলাম, কেউই নাই।
আমি তো মনে করছি যে যারা আমার সাথে নামাজ পড়ে আমার, তারা প্রতিবেশী, তারা আয়সা করছে আমরা রেখে। পরে আমার কাছে কেমন যেন একটা ভয় ভয় মনে হচ্ছিল। তখন আমি মুয়াজ্জিন যে আজান দেয়, ওনার বাসা ছিল মসজিদের সামনে। পাশে সাধারণত আর হুজুরদের বা মুয়াজ্জিনদের বাসাগুলো হ্যাঁ, মসজিদের আর পাশে। উনি আমাদের ওখানে স্থানীয় তো, আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ওনার দায়িত্ব, উনি দায়িত্ব নিয়ে আজানটাতে হুজুর হইছে বাইরে। বাহিরে। আচ্ছা তো আচ্ছা, সেক্ষেত্রে ওই আমার সম্পর্কে কাকা বলি। তো আমি মনে করছি যে কাকায় আজান দিয়ে মনে হয় যে কোনো জরুরি কাজে কাছাই চলে গেছে। তো আমি গেট লাগানো কোনো মুসল্লি নাই, আবার মনে করছি যে আমি সবার আগে আসছি, আগে আসাও কাজ ভালো। তো সেই জন্য আমি বলতেছি যে কাকা আপনি গেটটা খুলে দেন, আমি অজু করে নামাজের জন্য যাব। বা আপনি কই আজান দিলেন, গেটগুলো আটকানো, তো তারও কোনো সারা শব্দ শুনতে পাই না আমি। তো সেক্ষেত্রে অনেক জোরে জোরে চিল্লানো দেওয়ার পরে, তাও প্রায় 5-10 মিনিট পরে কোনো সারা শব্দ নেই, কিন্তু যে বাতাস গিলা বা যে আবহাওয়া গিলা হয়েছে, আমার কাছে মানে আরো আমার ভিতরে ভয় ভয় একটু কাজ করতেছিল, যে এরকম তো হয় না। আর আমি একা আয়সা পড়লাম কথায় কথায়। পরে আমি একটু সাহস করে ওনার বাসার একটু কাছে যা, টিন শেড বাড়ি তো, জোরে জোরে বলতে যে কাকা কোথায় আপনি আসেন, আমি তো মসজিদে যাব। পরে প্রায় তাও 5-10 মিনিট পরে ওনার স্ত্রী, যে আমার কাকিয়া সম্পর্কে, উনি বলতেছে কে কে এত রাত্রে, কি জন্য আসছো, কোথায়? পরে আমি গেলাম, উনি আমাকে ভালো করে ওইভাবে পরিচিত না, উনি বললো কোথায় থাকো, এত রাত্রে কি করো? মানে কাকার সাথে মসজিদ দেখা হয়, কিন্তু হ্যাঁ, নর্মালি তো আন্টি বা না কাকির না, সাথে দেখা হয় ওনাদের না। সাথে তো দেখা সাক্ষাৎ নেই। তো সেক্ষেত্রে উনি বলতেছে কোথা থেকে আসছো এত রাত্রে, কি জন্য, কি মতলব, মানে যার মনে যে। অত মাঝ হ্যাঁ, পরে আমি বললাম যে আন্টি আমি তো আজান শুনে আসছিলাম, কাকা তো আজান দেয়, তো যা দেখি মসজিদ তো বন্ধ। বলে, তারপর আমি বললো কোন বাসায় থাকো, পরে বললাম, আমি ঠিকানা দিলাম ওটা আমার বাড়ি। পরে উনি আমারে আর কিছু না বলে ওনার রুমে নিয়ে গেল। রুমে নিয়ে যে, যে কাকা যা দেখি আমি ঘুমাইতেছে, টিনের রুম তো। পরে কাকার উঠাইলো, উঠায় পরে আমার কথা বললো যে ও নাকি আজান শুনে আয়সা পড়ছে, চিল্লাচিল্লি করে যাচ্ছিল গেটের সামনে। পরে আমি নিয়ে আসি, আর ওর থেকে শুনলাম যে ও নাকি আরো আগের থেকে আসছে এখানে। আচ্ছা, পরে ওনারা আমার কথা শুনলো, শুনার পর আমারে আর কোথাও বলে তুমি এখানে ঠান্ডা মতো বসো। পরে আমার বললো তুমি কোনো ভয় বা কিছু দেখছো? আমি বলি, না আমি কোনো স্বাভাবিকের মতোই, কিন্তু আমার কাছে যেমন আপনার সাথে দেখা হওয়ার আগ মুহূর্তে আমার কাছে অদ্ভুত ছিল। মানে একটা শরীর ভার ভার একটু শরীর ভার বা একটু অদ্ভুত অদ্ভুত লাগছিল। পরে আপনার সাথে কথা বলার পরে এখন কিছুটা স্বাভাবিক মনে হয়। পরে ওনারা জিনিসটা বুঝতে পারছে, সেজন্য বলছে যাই হোক, এটা করে তোমার ঠিক হয় না, একটু সময় নিয়ে কারোর সাথে কথা বলে আসা প্রয়োজন ছিল। পরে ওনারা ওই কাকায়, মানে আসলে কি তখন ফজরের ওয়াক্ত হয় নাই? না ফজর আজানই হয় নাই। আচ্ছা আচ্ছা, কখন তাহলে আনুমানিক সময়? পরে ওনারা টাইম দেখালো আমারে, ওনার স্ত্রী, যে এখন বাজে 3টা। আমি আচ্ছা আচ্ছা, ওনাদের সাথে কথা বলার মাঝখানে উনি টাইম দেখালো 3টা বাজে। তো সেই ক্ষেত্রে পরে কাকা পানি পানি পড়া বলে ওটা মানে হুজুর মানুষ দোয়া কালাম পরে পানি দিল, আমার শরীরে ফু দিল। আমার 1 গ্লাস পানি খাওয়ানোর পরে উনি, পরে যখন আজানের রক্ত হলো, পরে আমার সাথে নিয়েই মসজিদে গেল। উনি মসজিদে গেল, আজান দিল, আমার সাথে সাথে রাখলো, নামাজ পড়লাম একসাথে। নামাজ পড়ার আগ মুহূর্তে উনি আর আমি একা যখন ছিলাম, তখন উনি বললো যে ভয় পাইও না, এটা স্বাভাবিক হয়, যে কোনো কারণে ঘুমের মাধ্যমে হয়। উনি আমার সেভাবে মানে বুঝতে হ্যালুসিনেশন দেন। হইতেই পারে আর কি, আজানের ধ্বনি আপনার কানে হয়তো এমনি শুনছেন, বা যার কারণে আপনি বের হয়েছেন, এমনিতে কোনো রকমের ভয় ভীতি এরকম রাস্তায় পড়ে নাই না, চোখে? ভয় ভীতি আর আমি কিছু দেখি না, মানে আমার কাছে সেদিনকার ঘটনাটা মনে হয়েছে যে আমার কাছে একটা অদ্ভুত অদ্ভুত ঘটনা আর কি। ঘটনা। যাক, যে আমি সব সময় পড়ি ঠিক আছে, কিন্তু এমন সময় গেলাম যে নিজের কাছেই মানে আপনি শিওর যে আজানটা একবারে নিজ কানে শুনতেছেন, এরকম ঘুমের মধ্যে না, তাই তো? পুরাপুরি শুনি না। মানে আমার কাছে কানে মনে হচ্ছিল যে আজান হচ্ছে, আচ্ছা আচ্ছা, ফজরের আজান দিতেছে। এরকমটা হয়, এই ক্ষেত্রে আমি আসলে এরকমটা হয়। দেখা যায় আমরা অনেক সময় অনেক কিছুর খেয়ালে থাকলে, মানে ওটা যেমন মোবাইলের অ্যালার্মের মধ্যে যদি হুম, আমরা দিয়ে রাখি, দেখবেন অনেক সময় মনে হয় যে অ্যালার্মটা বাজতেছে। হুম। এরকম হতে পারে, জানি না যদিও আপনার সাথে কিরকম ঘটেছে। আর তখন আবার আমার ওই যে একটা খেয়াল ছিল যে টাইমলি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। নষ্ট করতে হবে হয়তো, সেই তারপর কারণে এটা তারপরে আমার হতে খেয়াল পারে। ছিল যে আমি আজান হচ্ছে, এখন তো আমার সময় নামাজে। সেটা হতে পারে। পরে কাকা আমার বললো যে এই ঘটনা কারোর সাথে বলার প্রয়োজন নাই, যে এইসব ঘটনা হইতেই পারে, যে জীবনে হয়, না বলে ভালো, যত গোপন কথা রাখে ভালো। আচ্ছা, পরে ভাইয়ের সাথে ভালো। আলাপ হলো,
তারপর সেই ক্ষেত্রে আমার ঘটনাটা অনেক ধন্যবাদ আলম ভাই আমাদের সাথে আপনার এই ঘটনাটা শেয়ার করা। আসলে বন্ধুরা, এই ঘটনাটা আমরা ভয় পাওয়ানোর জন্য শেয়ার করি নাই। ঘটনাটা হচ্ছে, আমরা যারা ফজরের নামাজ বিশেষ করে পড়ি দেশ গ্রামে অথবা ঢাকা শহরও ভাবতে পারেন, অনেক সময় আমাদের এরকম মানে ভুল হতে পারে যে আমরা অনেক সময় মনে করি যে হয়তো ফজর ওয়াক্ত হয়ে গেছে, বাট হয় নাই। অনেক সময় ঘড়ির দিকে খেয়াল না করে হয়তো চলে যাই। তো একটু আমরা সজাগ দৃষ্টিতে যদি আমরা বের হই, কারণ রাস্তায় যে কোনো ধরনের বিপদ আপদ ঘটতে পারে, হয়তো ভৌতিক হয়তো মানসিক। তো এই জন্য আমরা একটু সাবধানতার সাথে হয়তো ফজরের নামাজটা যখন পড়তে বের হই, একটু ঘড়ির দিকে খেয়াল করে শিওর হয়ে নিশ্চিত হয়ে তারপরে বের হবো ইনশাল্লাহ। তালামিন ভাই, এই কি ছিল আপনার ঘটনা, নাকি আরো দু একটা কিছু ছিল আপনার সাথে? আরেকটা আমার সাথে না, সেটা আমার মামার থেকে শুনছি। এই আমাদের এখানেই আচ্ছা আচ্ছা। যেটা বললাম, এই মসজিদের পরেই ওটাও 3 রাস্তা, আমাদের ওখানে 3-4 রাস্তা মোড় বলে বেশিরভাগই আর কি। বেশিরভাগই, মানে গ্রামের রাস্তা তো। মানে মোচর গুলো যে ধানের জমিতে আল ক্ষেতের মানে মাঝখানে বাড়ি ডানে একটা হয়েছে। বামে একটা সোজা একটা। সেক্ষেত্রে আমার মামা উনি গাড়ি চালায় তো, সেই ক্ষেত্রে উনি অনেক 1টা বাজে রাত্রে আসে, 2টা বাজে আসে, 3টা বাজে, ওনার কোনো টাইম নেই। তো মামার থেকে শুনছি উনি আসতেছিল আমাদের ওখানে স্টেশনে থেকে নামলে হেঁটে আসতে হয় আপনার। 7-8 মিনিট হ্যাঁ, 10 মিনিট এরকম। 10-8 মিনিট এরকম হেঁটে আসতে, কিন্তু আপনার সন্ধ্যার পর কোনো অটো নাই বা কোনো গাড়ি ঘোড়া কম, মানে হাঁটার রাস্তা দেখে কেউ অটো ব্যবহার করে না, আর করলেও খুবই সাধারণ হালকা। এটা কতদিন আগের ঘটনা? মামারটা এই প্রায় আপনার 1-1.5 বছর আগে, আচ্ছা, এরকমই কয়েক, মানে গত বছরের হ্যাঁ ঘটনা। এরকমই হঠাৎ করে। পরে মামা আপনি ডিউটি শেষ করে আসতেছিল, আর যখন আসে তখন আমার মামির সবসময় ফোন দেয়, কিন্তু সেদিন আমার মামির ফোন দিছিল, মামি মনে হয় ঘুমিয়ে গেছে অনেক রাতে, মামি আর ফোন ধরে নাই। তো মামা একা একা আসতেছিল যে কবরস্থানের কথা যেটা বললাম ভাই, আপনার কবরস্থানের আগেই, আপনার আসার আগেই ওনার চোখ পড়ে কবরস্থানের দিকে। তো উনি উনি আবার ধূমপান করে, ঠিক আছে, ওনার হাতে সিগারেট ছিল, উনি হাঁটতেছিল, আর আপনি কবরস্থান দিকে ওনার চোখ গেছে, কবরস্থান রাস্তা তো চোখ যেতে পারে রাত্রিবেলা। চোখ যাওয়ার পরে উনি দেখে আপনি সাদা কাপড় পরা কবর খুঁড়তেছে, যে সাধারণ মানুষ কবর খুলে না, কিন্তু ও কবর সাধারণ মানুষের মধ্যে খুঁড়তেছে, কিন্তু সাদা কাপড় পরা। তো উনি মানে জিনিসটা দেখা একবার চোখ ফলাইছে, আবার এদিক ঘুরে ওনার মতো সাধারণ ভাবে হাইরা যেতে, কবরস্থানের ভিতর একটা মানুষ কবর খুঁড়তেছে এরকম দূর থেকে দেখবে। মানে মানুষের মতো কবর খুঁড়তেছে, কিন্তু সাদা কাপড় পরা। আচ্ছা আচ্ছা। মানুষ যেভাবে সাধারণত কবর খুঁড়তে, কিন্তু উনি একা সাদা কাপড় পরা কিন্তু কবর খুঁড়তেছে। উনি তারপর উনি দেখা না দেখা রং করে সোজা হাঁটা ধরছে, মানে কবর স্থান পার হয়ে ওনার যে বাড়িটা। বাড়ি সেখানে উনি ওখান থেকে যাইতেছে। পরের বার ওটাতে দেখছে বারবার দেন উনি, আর একবার গ্রামে ভয়ের কাজ করুক বা যেভাবে যেভাবে উনি আবার যখন চোখ ফলাইছে, তখন মনে হয়েছে যেমন আপনার, তখন দেখছি আমি 10 মাইল দূরে, এখন দেখতেছি 5 মাইল কাছে, কিছুটা কাছে চলে আসছে। হ্যাঁ। এই, oh my God! তখন ওনার কাছে আরো ভয় ভয় পেয়ে গেছে উনি। তারপর আমার বললো যে আমার তো, উনি ধূমপান করে, সেক্ষেত্রে উনি ভয়ে আগুন থাকার ক্ষেত্রে উনি সিগারেট একটার পর একটা হাতেই রাখতেছে। আর এদিক দিয়ে মামির ফোন দিতেছে, কিছুটা ঘাবড়ে যাওয়ার পরে মামি তো ফোন রিসিভ করে না, উনি ঘুমিয়ে গেছে। আর ওনাদের জানলাটা ওই কবরস্থানের একটু আগে, মানে মামি যদি গেটে আটকেও ঘুমায়, জানলাতে টোকা দেয়, মামি তখন গেট খুলে উনি যায়, ভিতরে যায় সেই ক্ষেত্রে। আর উনি প্রায় এইভাবে রাত্রে যায়, কিন্তু কোনো সমস্যা হয় না। সেদিনকে হঠাৎ করে কবরস্থানে করে, তার ভিতরে ওই কবরস্থানে মনে করেন আমাদের আত্মীয় স্বজনও আছে যারা মারা মারা গেছে, গেছে। মানে ওই এলাকায় যত মানুষ মারা যায় একটাই কবরস্থান, বিশাল বড় কবরস্থান। আর পরে মামা ওখানে যাওয়ার সময় দেখতেছে, পরের বার সেকেন্ড বার যখন তাকালো, পাঁচ মানে মাস কিছুটা কাছে যখন চলে আসলো, তোর উনি ঘাবড়ে আবার আগাইতেছে। কিছুটা কাছে কি ওই লোক আসলো নাকি ওই কবর খোঁড়ার দৃশ্যটাই? কবরস্থানে মানে কবর খুঁড়ার চিন্তা, মানে দেখছেন আপনি অনেকটা দূরে আর হ্যাঁ, কিছুটা কাছে কবর দুই খুঁড়তেছে। তিন কবরস্থান যেন লাইন থাকে না, হুম। 2-3 লাইন দূরে কাটতেছে উনি, এখন অনেক কাছে এসে বলছে। এমন মনে হইতেছে 1-2 লাইন পরে উনি আবার কবর খুঁড়তেছে, আচ্ছা, মানে কবর খুবই ওই ভয়ানক। সিস্টেমই। পরে উনি আরো তাড়াহুড়া করে হাঁটা শুরু করছে, মানে ওনার ভিতরে যে ভয়টা, সে ভয়টা ওদিক তাকাইতে মন চাইতেছে, আবার সোজা বাসার দিকে যেতে মন চাইছে। পরে উনি আরেকবার তাকাইছে, আর দেখে কিছুটা কাছাকাছি, উনি দিছে দৌড়, আচ্ছা আচ্ছা। মানে কিছুটা কাছাকাছি, মানে এত ঘাবড়ে গেছে, দিছে দৌড়। দৌড় দেওয়ার সাথে সাথে যেখানে মামি ঘুমিয়েছিল, আপনার ফোন ধরে রিসিভ করে নাই, যা গেট এক টোকা দেওয়ার সাথে সাথে গেট খুলে ফেলেছে।
আচ্ছা আচ্ছা, যাক। গেট খোলার সাথে সাথে উনি রুমে গেছে, উনি হতভম্ব হয়ে গেছে, কিছুটা কিছুটা ভয় পাইছে। তো মামির সাথে তখন আর শেয়ার করে নাই, বা আমি মামির সাথে চিল্লাচিল্লি করছে ওই ভয়ে, যে তোমার এত ফোন দিলাম ধরলো না কেন। আচ্ছা, মামিও কোনো কথা বলেনি, তো বলেন। বলে নাই, গেট লাগাইলো স্বাভাবিক। মামা টয়লেটে গেল, পরে মামা টয়লেটে বের হইছে, হাত মুখ ধুইছে, ফোনটা। পরে মামির ঘুমের থেকে আবার উঠায়, আমি এই মাত্র আসলাম, তুমি গেটটা যে লাগাইলা, তো তুমি উঠবা না আবার? তা আমি ঘুমিয়ে গেছি, আমি তো ঘুমিয়ে গেছি, তো এত ফোন দিলাম, ফোন ধরলো না। ও মানে এক কথা দুইবার রিপিট। হ্যাঁ, মানে মানে মামির যে মামায় মানে হাত মুখ দিয়ে যে বেরোইছে, তখন মামি যে উঠছে, মামির ওই নাই, কাজ সেন্স কাজ নেই। পরে মামায় তখন কিছু বলে নাই, মামার মতো মামা স্বাভাবিক, রাতটা আবার উনি খায় না, ঘুমায় গেছে। সকালে আবার মামায় ঘটনা বলছে। আর পরে মামি স্মরণ হয়েছে যে আমি তো উঠি নাই, আমার যে আপনি উঠাইছেন ওই উঠছি আমি। তার মানে কি মামির মূর্তি দেখতে অন্যরকম কেউ? কারণ সেটা ভাই আল্লাহ পাক ভালো জানে, সেটা আর বলতে পারলাম না এটা। আচ্ছা, সকালে কি তারপরে কি দেখছেন কোনো কবর খুঁড়া বা কোনো না না, নতুন কবর দেওয়া হয়েছিল? নতুন কোনো কবর দেওয়া হয় ওরকম নাই, কি খোঁজ এটা হয়েছিল? স্বাভাবিক। হ্যাঁ, এটা মানে আমাদের সাথে যখন শেয়ার করছে মামায়, তার তার 2-3 দিন পরে মামা অসুস্থ হয়। তো মানে এই ঘটনার ঘটনার পরে দুই তিন 3-4 পরে দিন পরে, অসুস্থ হয়। মানে মামির সাথে শেয়ার করছে। পরে আমার আম্মু আমি বলতেছিলাম যে সকালে কি আর কোনো নতুন কবর বা তার মানে মামা দেখার পরেও বিগত 1 সপ্তাহের ভিতরে কোনো কবর টবর হয় নাই। আচ্ছা আচ্ছা মানে আমাদের সাথে শেয়ার করছে মামা, ধরেন 1-2 দিন পর, 1-2 দিন আমাদের সাথে পুরোপুরি শেয়ার করার পরেই মামা অসুস্থ হয়। আচ্ছা ওনার প্রচুর শরীরে জ্বর হয়, প্রায় 1 সপ্তাহ উনি অসুস্থ ছিল। আমাদের সাথে আলাপ করতে পরে আমরা জিনিসটা দেখলাম, বা ওখান থেকে আবার ওনারা আসতো, আমরা যেতাম ওনাদের বাসায়, তো দেখলাম না কোনো কবর টবর হয় নাই। আর উনি যে হিসাবে করছিল, সেখানে আবার আমার বন্ধুর আম্মার কবর, মানে উনি যে সাইডটা ফলো করছিল। ফলো। আর ওখানে বাজারও আছে, আবার বড় একটা টিকি আছে। কবরস্থান ভিতর বাজার না, আছে? বাজার এক সাইডে, আচ্ছা মানে আশেপাশে বাজারও আছে। আর ওই যে কবরস্থানে একটা টিক্কি আছে, মানে আগেরকার ওই এলাকায় শুনছি বন্যা হলে ওই জায়গায় কবর দিত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এক সময় রাখে হ্যাঁ, কবরস্থানে উঁচু ডিলা করে রাখে। অনেক টিকছি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা পরে দেখছি যে না, কিছুই নাই। পরে অনেক ধন্যবাদ। আচ্ছা আলামিন ভাইয়া, এই কবরস্থান তো এখনো আছে না? জি জি, এখন আচ্ছা, আপনি কি আমাদেরকে কবরস্থানের একটা ছবি অথবা মসজিদের একটা ছবি কি পাঠাতে পারবেন? হ্যাঁ আমাদের তাহলে ঠিক আছে। ভুতুরে ফেসবুক পেজে বন্ধুদের জন্য দিতাম আর কি। জি, এটা পারবো, সমস্যা নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি এরকম আরো ভৌতিক ঘটনা আপনি নিয়ে আসবেন। এবং বন্ধুরা, আপনাদেরও যদি কারোর সাথে এরকম অদ্ভুতের ঘটনা ঘটে থাকে, আমাদের ভুতুরে পেজে, ভুতুরে চ্যানেলে আপনি এসে বলতে চান, তাহলে আমাদের অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি যে কোনো সময় আমাদের সাথে স্টুডিওতে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের জন্য আসসালাম ফটো সার্ভে, তো মানে যাবে ওই টাইমে, দেখে আপনার ওখানে একটা গাছ আছে, বড়ই গাছ, মানে আমাদের পাশের বাড়ি, ওনাদের খোলামেলা, ওনাদেরটা খোলামেলা, আমাদের একটা বাউন্ডারি করা। তো ওখানে সাদা কাপড় পরা অদৃশ্য মোটর, ওখানে যে যাবে, আমাদের এই গেট দিয়ে বেরোইছে, ধরেন এই গেট দিয়ে বেরোইছে, ওখানে মোটর। উনি কোনো কথা বলেন ওনার সাথে, উনি হাত দিয়ে ইটারা দিতেছে। শুধু অবয়বটা দেখা যায়, হ্যাঁ, ছেলে বা মেয়ে এরকম কিছু বোঝা যায় না না। না না, কিছু সাদা দেখা- কাপড় পরা। শুধু কাপড়টা বুঝাইতেছে সাদা কাপড়, আচ্ছা, কিন্তু উনি সাদা কাপড়টা আপনার হাত দিয়ে ইশারা দেয় যে তুমি, হাত দেখা যায়, ফেস দেখা যায় মানে না। হাতও যে মানে আপনি, যেমন আমি আপনার ইশারায় কাটতেছি, হ্যাঁ, আপনি বুঝতেছেন যে আমি আপনার এই ইশারায় হাত দিয়ে এমন করতেছি, কিন্তু এটা হাত না পাও, সেটা উনি মানে ইশারাটা বোঝা হ্যাঁ যাচ্ছে। ইশারাটা বুঝে গেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে উনি মানে দেখা নিজেই ব্যাগ পিছে রুমে যাবে নাকি সামনে আগাবে, ওনার মাথায় কাজ করে না। ইজি হয়ে গেছে। পরে উনি 2-3 সেকেন্ড পরেই নগদ ব্যাগে এসে বললো, কাউরে কিছু বললো না, সেদিনকে আমাদের স্বাভাবিক। আবার প্রায় সপ্তাহখানিক, না তা সপ্তাহখানিক দেখার আগেই মামারে আবার উনি স্বপ্নে দেখছে, আসছে যে আম্মুর বলতে তো বোন, বোন বলতো তো, বোন কি যেন বললো, বোন যে আমার না সবার দেখতে মন চায়, কিন্তু আমার বউ আর স্ত্রী কইস না, আমার বউ পোলাপান্ডে কিছু বলিস না, সবাই দেখতে মন চায়, আর পারলে আমার কিছু খাওয়াইস। উনি এই কথা বলছে। পরে বলতেছে যে তুই এতদিন পর কই থেকে আইলি, চেয়ারে ব, আস্তে ধীরে কথা বলি। বলতেছে না, আমার সময় নাই, আমার এখনই যেতে হইব, আমার অনেক কাজ আছে। আচ্ছা, পরে এই কথা বলার লগে লগে আম্মুর ঘুম ভেঙে গেছে।
পরে আমার স্বপ্নে ছিল। ওটা মানে ওই প্রথম যেদিন ডাক দিয়েছিল তার কিছুদিন পরে স্বপ্নে আসে। আচ্ছা। তখন এই কথা বলার পরে পরে আমাদের বললো, পরে আমরা বললাম যে স্বপ্নে আসলে যদি কিছু খাবার চায় গরিব মিসকিনদের খাওয়াইতে হয় বা কিছু করা লাগে। পরে আমরা বলছি যে করবো, তখন প্রস্তুতি না করবো বলে আর করা হয় না আমাদের। তো সেই আবার সপ্তাহখানিক যাওয়ার পরেই আবার আম্মু উঠছিল ওনার টাইম মতো, মানে কেউ নেই, উনি একাই। ওটার সাথে সাথে ওই যে সেন, ডাকছে। হ্যাঁ ওখানেই ওদিন আর মোটর সাইকেল জানে কি কি জন্য জানে কাজে যেতে ধরছে সেম। ওদিন আমরা এত রাত্রে না, মনে করেন আপনার 11টা 12টা স্বাভাবিক। তখন উনি যখন ডাক দিতেছিল ওদিনকার সেম সেম জিনিস সেম জায়গায় সেম কাহিনী। ইশারাটা ভাবে দিয়েছে। হ্যাঁ ওই ইশারায় 2 দিন ডাকলো। আর তারপরে আমাদের সাথে আলাপ করলো, পর আমরা বললাম তোমার রাত্রে ওঠার দরকার নেই, যেমন এই ঝামেলা আর উনি স্বপ্নে আসছে, তাহলে হুজুরদের বলে কিছু একটা করি, করলে যদি কিছু একটা সমাধান হয়। তার ভিতরে তোর আম্মুরটা শুই না আমার মনে যে ভয়টা কাজ করতেছিল, আমিও বললাম যে আমি আগে রাত্রে 3টা 1টা বাজে এখান থেকে আসতাম, কোনো ভয় পেতাম না। আমার কাছে মনে হয় যে আমার সাথে কি হাঁটে কি ভার। আমি রাতে 3টা আমাদের ওখানে হাঁটাচলা করছি। পরে আমার মামা মারা যাওয়ার পরেও পরে আমি ওই ভয়ে ওখান থেকে অটো নিতাম, আমার গেটের সামনে আমার আম্মু আম্মু থাকতো, আম্মুরে নিয়ে আবার ঢুকতাম রুমে। আমার কাছে সে ভয়টা কাজ করতো। পরে পরে আমার নানি আবার আমার মামাও বললো যে তাদের কাছে এটা অন্যরকম লাগে, হঠাৎ করে একটা লোক মারা গেল কিন্তু তার কেউ কোনো ক্ষয়ক্ষতি করি নাই, কিন্তু কেন এমন লাগতেছে। পরে আম্মু সব স্বাভাবিক, হুজুর মিলাদ টিলাদ তো তখনও দেওয়া হয়নি। আবার সপ্তাহখানিক পরেই আপনার আম্মু আমাদের যে মেন গেট, আম্মুর মেন গেটটা খুলছে, বের হবে। গেট খোলার সাথে একটা বিড়াল আম্মুর শরীরের উপরে পড়ছে, ওরা ঝাঁপায় পড়ছে। ঝাঁপা পড়ছে। এখন আমাদের যে রুম মেন রুমের থেকে বারান্দা বলেন আর যাই বলেন, ওখানে আবার সুইচ আছে সাইডে, সুইচ বন্ধ। বাল্ব। হ্যাঁ আচ্ছা। সুইচটা বন্ধ, সুইচটা দিবে আম্মু, বিড়ালটা ঝাঁপায় পড়ছে, আর আম্মু হাত দিয়ে এমন করছে না, সরাই দিছে। লাইটটা দেওয়ার সাথে সাথে দেখে ওখানে পুরো খালি, কোনো কিছু নাই। কিন্তু আম্মুর যে বিড়াল বা যাই খামচে দিছে সেটা স্পষ্ট হাতে ছিল। ভেতরটা। হ্যাঁ হাতে ছিল। তো সেক্ষেত্রে হাতে থাকার কারণে আপনার উনি সেদিনকে ঘাবড়ে যাওয়ার পরে হাত মুখ দিয়ে স্বাভাবিক আসার পরে পরে আমাদের স্পষ্ট হাতটা দেখাইলো, যারাই দেখাইছে দেখছেন আপনারাও? হ্যাঁ ওটা ছিল প্রায় 3 মাসের মতো ছিল হাতে ওইভাবেই। কোনো ওষুধ বলেন মলম বলেন যাই বলেন কিছু ব্যথা করতো না। দাগগুলো অনেক বড় বড় ছিল। হ্যাঁ দাগ দিলাম মিডিয়াম, বেশি বড় ছিল না বেশি ছোট ছিল না, কিন্তু দাগ গিলা যে চিনটা আচর পুরো স্পষ্ট। নখের। হ্যাঁ আচর দিছে ভালোই, লম্বা। হ্যাঁ লম্বা আচ্ছা। মোটামুটি। পরে আম্মু আমাদের সাথে বলল, আবার নানি আমাদের আরো মুরব্বীরা যারা ছিল আমাদের সাথে আলাপ করলো। পরে আমরা তাড়াতাড়ি করে মিলাদটা দিলাম। আবার মামার ওই দিক দিয়ে 41 দিন হলো, পরে মোটামুটি একটু স্বাভাবিক। পরে কারো এরকম কোনো সমস্যা হয় নাই, ক্ষতি হয়নি না কারো। ক্ষতি হয় নাই। তার ভিতরে আবার সবাই দেখি মোটামুটি স্বাভাবিক আগের মতো। পরে পরে আমাদের মনে একটা সন্দেহ বা খটকা লাগলো যে এটার কারণেই বা আমাদের মিলাদটা দেওয়া লেট হয়েছে, দেরি হয়েছে। সেক্ষেত্রে হইতে পারে। তো মিলাদ এমনি 4 দিন একটা পড়ানো হয়েছিল মামার, 41 দিনও পড়ায় কেউ, আমরা সেটাও পড়ায় দিছি তারপরে। কিন্তু 41 দিনের আগে আমাদের এই ঝামেলাটা পরে। মিলাদ দেওয়ার পরে তো আর স্বপ্ন দেখা হয়নি বা ওরকম ডাকে নাই, ইশারা দেয় নাই। না না তারপরে আর কিছু হয় নাই। কোনো স্বাভাবিক। না। তারপর পরে আম্মুর ওই যে আঁচড়টা আবার একা একাই আপনার 3 মাস পরে একা একাই আবার শরীর থেকে গেছিল। ও আচ্ছা আচ্ছা। কোনো দাগ টাগ নাই। না কোনো দাগ নেই, ওই যে মিলাদ দেওয়ার পরেই হ্যাঁ, হ্যাঁ। প্রায় আম্মুর 3 মাস পরে ওই আচরও কোনো সুই টুই দেওয়া লাগছিল কি? কিছুই দেওয়া হলো, মানে যার সাথে আলাপ করছি উনি বলছিল ভালো একটা কবিরাজ দেখাইতে। কবিরাজ বা যারা ভালো বুঝে ওনাদের সাথে আলাপ করতে। পরে আম্মু বলে যে অনেকজন মুরব্বীর সাথে আলাপ করছে, বলে দেখ যদি আল্লাহ আল্লাহ করে একা একা জায়গা বা কারোর সাথে আলাপ কর। পরে এরকম দেখাইছে কিছু করবো ভাব, ও করার আগে দেখে শেষ। মানে দাগটা প্রথম দিন যেমন ছিল, মানে একদম 3 মাস 3 মাস পর্যন্ত টানা এরকমই ছিল। ওইভাবেই ছিল। ও আচ্ছা। কিন্তু তারপরে দেখি একা একা আর নাই। আম্মু দেখি অবাক যে আমার এই দাগ এইভাবে ছিল এখন নাই। ওরা বললাম আলহামদুলিল্লাহ ভালো।